जलेबी देबी जलेबी बाई जलेबी बाई। একটা সুন্দর সকালের সূচনা। সকাল ৬টা কি ৬:৩০টার ঘরে ভোরের মিষ্টি রোদের সঙ্গে ফুরফুরে বাতাস এসে বইয়ে যাচ্ছে দক্ষিণ জানালা দিয়ে। কে যেন দক্ষিণ জানালাটা খুলে পর্দা সরিয়ে দিয়ে গেল, নাকি গভীর রাতের ফোন আলাপ শেষে জুই জানালাটা বন্ধ করতে ভুলে গেছে, জানে না মায়া। জানালা দিয়ে ভেসে আসা সকালের মিষ্টি রোদ যেমন মায়ের আরামের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে, ঠিক তেমনই দক্ষিণ হাওয়ার ফুরফুরে বাতাস শরীরে আরাম তুলছে। মায়া সকালের আরামদায়ক ঘুমের রেশ কাটাতে না পেরে চিত হাওয়া থেকে উপর হয়ে শুল, বালিশে মুখ গুজে। এবার রোদের আলো মায়াকে বিরক্ত করতে পারবে না ভেবেও আরামের ঘুমটা শান্তি মতো দিতে পারছে না সে। বাড়ির ভেতর থেকে ভেসে আসা তীব্র হইচয়ে আর কলরবের আওয়াজে বাড়ির প্রতিটা মানুষ আজ কেমন লাউড স্পিকার হয়ে কথা বলছে। মায়ের তো এমনটাই মনে হলো। থেকে থেকে রান্নাঘর থেকে জুইয়ের মা সাবিনা বেগমের চেঁচামেচির ডাক শুনতে পাচ্ছে মায়া। তিনি জুই আর মায়াকে ডাকছেন চেঁচিয়ে হয়তো কোনো কাজে, কিন্তু এত সকাল সকাল কেন? বাড়িতে এত মানুষ থাকতে হঠাৎ মায়া আর জুইকে কি কাজ পড়লো চাচির? জানে না মায়া। সাবিনা বেগমের চেঁচামেচির ডাকাডাকির শব্দ মায়ের কান অব্দি পৌঁছালেও জুই বিন্দাস ঘুমাচ্ছে এখনো। ওর কোনো সারা শব্দ বা নড়াচড়া নেই। হয়তো সারা রাত ফোন আলাপ শেষে সকালে মটকা মেরে ঘুমাচ্ছে জুই। মায়া জানে না জুই কার সাথে বিগত ৩ মাস ধরে এত কথা বলে, কার সাথে প্রেম করে বেড়ায়, লোকটা কে। তবে মায়ের জানা মতে যতটুকু বুঝতে পেরেছে, জুই হয়তো খানবাড়ির কারোর সাথে প্রেম জমিয়েছে। খুব সম্ভবত রিদ খানের ছোট ভাই রাদিফের সঙ্গে জুইয়ের প্রেম। ফোন নম্বর অন্তত রাদিফ লাভ নামেই সেভ করা। মায়া সেই থেকে এইটুকু বুঝেছে। বাইরে থেকে ভেসে আসা তীব্র ভস ভস আওয়াজে মায়ের নাক মুখ কুচকে বালিশের ভেতরে আরো মুখটা চেপে রাখলো। আরামের ঘুমটা হারাম হয়ে যাওয়ায় বিরক্ত হতে গিয়েও হলো না কিছু একটা ভেবে, বরং চট করে মায়ের মাথায় আসলো আজ ওর বড় বোন মুক্তার গায়ে হলুদ। সেজন্য বাসায় মেহমান থেকে শুরু করে ডেকোরেশনের মানুষ ভরপুর। এজন্যই তো এত সকাল সকাল হই হুল্লোড় চেঁচামেচির শব্দ ভেসে আসছে। মায়া ঘুমের রেশ কাটাতে চেয়ে বালিশ থেকে মুখ তুলে ঘুমন্ত চোখে তাকালো ঘরের দক্ষিণ জানালাটার দিকে। কি সুন্দর মিষ্টি রোদ আর হাওয়া বইছে বাইরে। মায়া চোখ আউড়িয়ে জানালার পাশে দাঁড়িয়ে থাকা বড় আম গাছটার দিকে তাকালো। বাতাসের তোপে ফুরফুর করে নড়ে গাছের পাতা, সেই সাথে ছোট ছোট আম ফলের ঝোল। মায়া আস্তে করে মাথাটা বালিশের উপর রেখে অলস ভঙ্গিতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তাকিয়ে রইল আম গাছের পাতায় বইতে থাকা সেই বাতাসের দিকে। আজকের দিনটা খুব সুন্দর লাগছে মায়ের কাছে। মনের মধ্যে অজানা এক খুশির ঝলক বয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। মায়ের মনে হচ্ছে আজ মায়ের সঙ্গে স্পেশাল কিছু ঘটবে, যা এর আগে কখনো ঘটেনি। হয়তো আজকের দিনটা মায়ের জন্য শুভ কিংবা অশুভে পরিণত হবে। হয় আজকে মায়ের জীবনে বেস্ট কিছু ঘটবে, নয়তো একেবারে অনেক খারাপ কিছু ঘটবে। যাই ঘটুক না কেন, মায়ের মনে হচ্ছে আজকের দিনটি মায়ের জীবনে বাকি দিনগুলোর মতো হবে না, একদম ভিন্ন আর স্পেশাল কিছু হবে। আল্লাহ জানে এবার কি হয়। মায়া মনে মনে দোয়া করলো যাতে খারাপ কিছু না ঘটে মায়ের সাথে। আজকে মায়ের বোনের গায়ে হলুদের অনুষ্ঠান, আর আজ যদি মায়ের জন্য খারাপ কিছু হয় তাহলে বোনের স্পেশাল দিনটা নষ্ট হয়ে যাবে। মায়া চায় না ওর জন্য মুক্তার স্পেশাল দিনটা নষ্ট হোক, তাই মায়া নিজের জন্য ভালো কিছু হওয়ার দোয়া করলো মনে মনে। তারপর অলস ভঙ্গিতে ঘাড় ঘুরে তাকালো পাশের বালিশে সজ্জায়িত ঘুমন্ত জুইয়ের দিকে। সে মায়ের দিকে মুখ ফিরে ঘুমিয়ে আছে। এই মুহূর্তে রুমে বোমা মারলেও মনে হয় জুইয়ের ঘুম ভাঙবে না। সারা রাতের অঘুমের ঘুম দিয়েছে জুই। আবারও সেই একই ভস ভস আওয়াজটা তীব্রভাবে কানে লাগতেই মায়া অলসতা ঝেড়ে আড়মোড়া ভেঙে উঠে বসলো। হামি তুলতে তুলতে জুইয়ের পাশ থেকে ফোনটা হাতে নিল। কথা বলতে বলতে জুই ফোনের চার্জ শেষ করে ফেলেছে, আর মাত্র 2% আছে শেষে। মায়া ফোনের চার্জ দিয়ে মাথা ঘামালো না, বরং মায়ের নিখোঁজ স্বামী কল কিংবা মেসেজ করেছে কিনা তাই চেক করতে লাগলো। অপর পাশ থেকে কোনো মেসেজ বা ফোন কল না পেয়ে হতাশায় ভুগলো মায়া। মন খারাপ করে ফোনটা আবারও একই জায়গায় রাখলো। লোকটা মায়াকে কখনো কল দেয় না, আবার মায়ের কল রিসিভও করে না সে। এত কিসের রাগ মায়ের উপর লোকটার, সেটাই বোঝে না ও। এমন তো না যে লোকটা মায়াকে অপছন্দ করে, বরং মায়া 2 দিনের ফোন আলাপে খুব বুঝতে পেরেছে লোকটাও মায়াকে মনে রেখেছে, এবং হয়তো মনে মনে মায়াকে সে পছন্দও করে। কথাবার্তায় তো তাই মনে হয়েছে মায়ের। মায়ের নিরাশ ভঙ্গিতে আবারও আড়মোড়া ভেঙে খাট থেকে পা নামিয়ে বসলো বিছানার কিনারায়। হামি দিতে দিতে হাঁটু সমান এলোমেলো চুলগুলো 2 হাতে পেঁচাতে পেঁচাতে খোপা করলো। বিছানার পাশ থেকে গায়ের সুতির ওড়নাটা কাঁধের দুপাশে ঝুলিয়ে ঘরের স্যান্ডেলগুলো পায়ে পড়লো। তারপর ওয়াশরুমের কাজ সেরে হাতে ব্রাশটায় টুথপেস্ট লাগিয়ে অলস ভঙ্গিতে ঘর ছেড়ে
বসার ঘরে ঢুকতেই চোখে পড়ল এলাহি কাণ্ড। মায়ের দুই ফুপি থেকে শুরু করে তাদের বড় বড় ছেলেরাও মায়ের বাবা চাচার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। আরিফের সঙ্গে মায়ের ফুফাতো ভাই রাকিব, সাকিব, তামিম, পলাশ সবাই ডেকোরেশনের মালামালের কাজ দেখছে। শফিকুল ইসলাম বাজারের লিস্ট বানাচ্ছে ছোট ভাই জামাল সাহেবকে নিয়ে। ঘরে বাইরে সারা বাড়িতে ডেকোরেশনের কাজ করা হচ্ছে। মায়া উকি মেরে রান্নাঘরের দিকে তাকালো, দেখলো রান্নাঘরে মা চাচির সাথে দুই ফুপিও হাতে হাতে কাজ করছে। তখনকার ভস ভস আওয়াজটার উৎস খুঁজে পেতেই মায়া দেখলো ওর বড় ফুপি সাজেদা বেগম আদা রসুন ব্লেন্ড করছেন, আর ছোট ফুপি জাহানারা বেগম পেঁয়াজ কাটছে, আর সঙ্গে 3টা কাজের মহিলা নিয়ে। মায়ের মাকে দেখা গেল নকশি পিঠা বানাতে। ছোট চাচি সেই পিঠার শিরায় ডুবিয়ে বড় থালায় তুলছে। বাড়ির সবাইকে কাজ করতে দেখে মায়ের হাতের ব্রাশটা মুখে ঢুকিয়ে ব্রাশ করতে করতে রান্নাঘরের দিকে যেতেই মায়ের ছোট চাচি সাবিনা বেগম মায়াকে দেখে বলল, তুই উঠেছিস? সেই কখন থেকে ডাকছি তোদের। জুই কই? মায়া ব্রাশ করতে করতে মিথ্যে করে বলল, জুই সারা রাত পড়াশোনা করেছে চাচি, তাই এখন ঘুমাচ্ছে, 10টার আগে উঠবে না। সামনে আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা, এজন্য পড়াশোনার চাপ বেশি। ওকে এখন ডেকো না। মায়ের কথা সাবিনা বেগম বিশ্বাস করলো। মাঝ থেকে মায়ের বড় ফুপি জাহানারা বেগম ব্লেন্ডার মেশিনটা বন্ধ করে মায়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা জুই ঘুমাচ্ছে, ঘুমাক, ওকে ডাকার দরকার নেই। তুই বরং তাড়াতাড়ি গোসলটা সেরে নতুন একটা জামা পরে নে। অল্প সেজেও নিস, চেয়ারম্যান বাড়ির লোকজন আসবে একটু পর। ওদেরকেও বিয়ে দাওয়াত দেওয়া হয়েছে, তাই একটু সুন্দর মতো সাজগোজ করে থাকবি, কেমন? ফুপির কথায় মায়ের হাত থামে দাঁত মাজা থেকে। কপাল কুচকে তীক্ষ্ণ গলায় জাহানারা বেগমকে শুধিয়ে বলে, কেন ফুপি, চেয়ারম্যান বাড়ির মানুষ আসলে আমি সাজবো কেন? মায়ের কথায় জাহানারা বেগম কিছু বলার আগেই মায়ের মা রেহেনা বেগম ধমক দিয়ে মায়াকে বলল, বেয়াদব হয়েছিস, মুখে মুখে প্রশ্ন করিস কেন? তোকে যা বলেছে তাই কর। এত কথা কিসের? হ্যাঁ, বিয়ে বাড়িতে যুবতী মেয়েদের এমনি সেজেগুজে থাকতে হয়, নয়তো মানুষ মন্দ বলে। যা এবার গিয়ে গোসল করে ভালো একটা জামা পরে নে। আচ্ছা। মায়া মন খারাপে গাল ফুলিয়ে যেদিক থেকে এসেছিল সেই দিকেই পুনরায় হাঁটা ধরল। মায়ের সুন্দর দিনটা মাটি হয়ে গেল সকাল সকাল মায়ের ঝাড়ি খেয়ে। আল্লাহ জানে সারাদিন কিভাবে যায় মায়ার। মায়ের কথা মতো মায়া গোসল সেরে গাঢ় সবুজ রঙের একটা 3 পিস পরে নিল। সাজুগুজু করতে চেয়েও করলো না, কারণ মায়া এখন সাজবে, আবার সন্ধ্যায় হলুদের অনুষ্ঠানের জন্য আবারও সাজতে হবে, তাই এখন আর সাজলো না। মায়াকে সাজতে না দেখে রেহেনা বেগম ধমক দিতে গিয়েও আবার দিলেন না। মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চুপ করে গেলেন তিনি। মায়া এমনি অনেক সুন্দর, সাজুগুজু ছাড়াই মায়াকে চোখে লাগার মতো সুন্দর লাগছে বলে তিনি আর কথা বাড়ালেন না, বরং চুপ থাকলেন। মা নাস্তা খেয়ে সারা বাড়ি ঘুরঘুর করতে লাগলো আরিফের পেছন পেছন। জুই ঠিক 10টার দিকে ঘুম থেকে উঠল, খেয়ে দিয়ে মুখটাকে নিয়ে বসলো। ততক্ষণে বিয়ে বাড়িতে মেহমানদের সংখ্যা আরো বাড়লো। মায়ের নানু বাড়ি চট্টগ্রাম থেকে মানুষজন উপস্থিত হলো কিছুক্ষণ আগে। ওনারা রাতে ট্রেনে উঠেছে আর সকালে এসে পৌঁছালো আশুগঞ্জ। হইচই করে পুরো বিয়ে বাড়ি মেহমানে ভরপুর হলো। মায়ের চাচাতো, খালাতো, ফুপাতো এবং নিজের স্কুলের বান্ধবী সকল মেয়েদের জন্য আরিফ একই রঙের শাড়ি কিনে এনেছে হলুদের অনুষ্ঠানে পরার জন্য, আর ছেলেদের জন্য একই রঙের পাঞ্জাবি। মুক্তার বিয়ের স্টেজ করা হয়েছে মায়েদের বাড়ির বড় উঠানে। ভারী ফুলের ডেকোরেশনে উজ্জ্বল পরিবেশ, দেখতে চমৎকার সুন্দর দেখাচ্ছে সবকিছু। মায়া সারা বাড়িতে ঘুরঘুর করে বিয়ে বাড়ির ডেকোরেশন দেখলো। চেয়ারম্যান বাড়ি থেকে মানুষজন এসেছিল প্রায় 11টার দিকে, তাও নাদিমকে নিয়ে 10-12 জনের মতো। তারা এসে মায়েদের বাড়িতে 2 ঘন্টার মতো থেকে আবার চলে গেল। মায়াকে দেখে কিছু অর্থ আর একটা শাড়ি উপহার দিয়ে গেল বোনের গায়ে হলুদে পড়তে। উপহারগুলো নেওয়ার সময় মায়া শুধু বোকার মতো তাকিয়েছিল নিজের মায়ের দিকে। রেহেনা বেগম মায়াকে চোখ রাঙিয়ে উপহারগুলো নিতে ইশারা করলে মায়া হাত বাড়িয়ে শাড়ি আর অর্থগুলো হাতে তুলল। বোকার মতো শুধু চেয়ে রইল চেয়ারম্যান বাড়ির মানুষজনের কর্মকাণ্ডের দিকে। যে যা বলছিল মায়া শুধু তাই করে যাচ্ছিল পুতুলের মতো। চেয়ারম্যান বাড়ির মানুষজনের আন্তরিকতায় পঞ্চমুখ মায়ের আত্মীয় স্বজন। তার থেকে বেশি প্রশংসা করলো নাদিমের। ছেলেটি দেখতে বেশ সুন্দর, স্মার্ট আর লম্বা গড়নের। নাদিমকে দেখে মায়ের আত্মীয় স্বজনদের বেশ ভালো লেগেছে সবার। মায়ের সাথে নাদিমকে মানাবে ভালো, এই প্রশংসাও করলো। সারাদিন ভর হইচই আর ব্যস্ততায় কাটলো সবার সময়। পার্লার থেকে মেয়েরা আসলে বিকেল থেকে সাজুগুজুর ধুম পড়লো মায়ের কাজিনদের মধ্যে, কারণ সন্ধ্যা নাগাদ কনেপক্ষ থেকে এক গাড়ি ছেলে মেয়ে মিলে যাবে ফাহাদদের বাড়িতে হলুদের ডালা নিয়ে। সেজন্য যারা বরের বাড়ি যাবে সেই সকল ছেলে মেয়েরা আগে আগে সেজেগুজে নিচ্ছে, কারণ মায়েদের বাড়ির মানুষজন যাওয়ার পর ওদের সাথে আবার বরের বাড়ির মানুষজন আসবে মুক্তাকে হলুদ লাগাতে। আশুগঞ্জ টু ঢাকা যাতায়াতের সময় লাগবে করে সিদ্ধান্ত নিল বউয়ের বাড়ি থেকে মায়েরা আগে যাবে ফাহাদদের বাড়িতে, তারপর মায়েদের সঙ্গে বরের বাড়ির মানুষজন আসবে গাড়িতে করে।
হইচই করে বাড়ির সকল মেয়েরা একরঙা শাড়ি আর অর্নামেন্টস গায়ে জড়ালেও মায়া আর জুই পরলো একদম ভিন্ন। দুই বোন একই রকম দেখতে বাসন্তী কালার মসলিন শাড়ি জড়ালো গায়ে। শাড়ি দুটো বেশ দামি। আরিফ সেদিন ঢাকা থেকে কিনে দিয়েছিল বোনদের। জুই শাড়ির সাথে অর্নামেন্টস পরেও খুলে রাখলো। মায়ের মতো করে সেও সিম্পল সাজলো একইভাবে। মায়া নিজের বাসন্তী রঙা শাড়ির সাথে একই রকম দেখতে গাঁদা ফুলের মালা দুটো হাতে পরলো। মুখে হালকা পাতলা মেকআপ করে, ঠোঁটে টকটকে লাল সিঁদুরের লিপস্টিক দিয়ে, চোখে মোটা করে কাজল টানলো। মায়া বরাবরই মাথায় হিজাব পরে বেড়ায়। স্কুল কলেজ এমনকি কোথাও গেলেও হিজাব পরে চলাচল করে। খানবাড়িতে যতবার গিয়েছে ততবারই মায়ের ড্রেসের সাথে হিজাব পরে গিয়েছে। তবে আজ হাতে বাসন্তী রঙের হিজাব দিয়ে দাঁড়িয়ে রইল। পরবে কি পরবে না সেই দ্বিধা কাজ করলো। তারপর এই নিয়ে জুইকে জিজ্ঞেস করতেই জুই নিষেধ করলো আজ হিজাব না পরতে। মায়া কেমন দিমুনা করে হাতের হিজাবটা রেখে দিল। তবে চুলগুলো খোলা রাখলো না, সুন্দর খোপা করে তাতে গাঁদা ফুলের একটা মালা পেঁচালো। কপাল থেকে গালের উপর 2 গাছে চুল টেনে ফেললো। কানে ছোট ঝুমকা পরে শ্বাস কমপ্লিট করে জুইয়ের দিকে তাকাতেই জুই কানের ঝুমকা পড়তে পড়তে মায়াকে দেখে হাত থেমে গেল মুহূর্তেই। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আচানক হেসে বলে উঠল, বাপরে আগুন, মাশাআল্লাহ। জুইয়ের কথায় মায়ের ঠোঁট প্রসারিত করে হাসল। জুই কানের দুল পড়তে পড়তে মায়ের শাড়ির কুচি ঠিক করে দিল। দুই বোন একই রকমের সেজে কুচে রুম থেকে বের হতেই সবাই মাশাআল্লাহ বলে বলে মুখরিত করলো। মায়ের ছোট ফুপি দুই ভাতিজির নজর কাটলো থুপথুপিয়ে। মায়া জুইকে সাবধানে যেতে বলে আরিফকে ডেকে পাঠালো মেয়েদের নিয়ে যেতে। মায়ের সকল কাজিনরা ছেলে মেয়ে মিলিয়ে 15 জনের মতো হলো। এক গাড়িতে সকল মানুষ আটবে না বলে ঠিক করলো আরো একটি গাড়ি নিয়ে যাবে। নাদিম সবেমাত্র গাড়ি নিয়ে মায়েদের বাড়িতে ঢুকেছিল। তাকে বিশেষভাবে দাওয়াত করা হয়েছে হলুদের অনুষ্ঠানে থাকতে। গাড়ি থেকে নেমেই নাদিম আরিফের সঙ্গে কুশল বিনিময় করতেই জানতে পারলো তাকে যেতে হবে ফাহাদের বাড়িতে। নাদিম না করলো না, বরং সম্মতি দিল। নাদিম গাড়িতে ওঠার জন্য আরিফ, মায়া, জুই সঙ্গে মায়ের একজন বান্ধবী সুমিকেও ডাকলো। বড় ভাইয়ের ডাকে বাধ্য মেয়ের মতো 3 জন নেমে আসলো প্রথম গাড়ির থেকে। মায়াকে নামতে দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নাদিম। অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল মায়ের দিকে। মায়া নত মস্তিষ্কে হেঁটে গিয়ে বসলো নাদিমের গাড়িতে। একটাবারের জন্য উপরের দিকে তাকালো না, কিন্তু জুই বেশ কয়েকবার কপাল কুঁচকে নাদিমের ঘোর লাগা দৃষ্টি পরখ করলো মায়ের প্রতি। জুই বিয়ের এত হইচইয়ের মধ্যেও কিছু একটা আঁচ করেছে নাদিমের পরিবারকে নিয়ে, কিন্তু সে এখনো শিওর না বিষয়টা আদৌ সত্যি কিনা। জুই গাড়িতে বসতে বসতে আবারও তাকালো নাদিমের দিকে। সে এখনো থমকে গিয়ে মায়ের দিকে তাকিয়ে, আর মায়া নিজের কাজে ব্যস্ত। ওর প্রতি কার কি দৃষ্টি সেটাও দেখতে চাইলো না। মায়া গাড়ির পেছনে চেপে বসলো জুইকে জায়গা দিয়ে, আর জুই মায়ের পাশে বসতে বসতে সুমিকে জায়গা করে দিল নিজের পাশে বসতে। সন্ধ্যা 7টা, অবস্থান ফাহাদের নিজস্ব বাড়িতে। এবার বিয়ের আয়োজন খানবাড়িতে নয়, বরং ফাহাদের নিজস্ব বাড়িতে করা হয়েছে। মুক্তা ফাহাদের বিয়েটা যেহেতু আগেই হয়েছিল, সেক্ষেত্রে পুনরায় বিয়ে হবে না, শুধু নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে। আর এই বিয়ের অনুষ্ঠানটা খানবাড়িতে নয়, বরং ফাহাদের নিজস্ব বাড়িতে হচ্ছে। সময়টা সন্ধ্যা 6টা পার হয়ে 7টার ঘরে পৌঁছালো। ফাহাদের বাড়িতে মায়েরা পৌঁছেছে আরো ঘন্টাখানেক আগে। এর মাঝেই মায়েদের মেহমানদারি প্রায় শেষ। ফাহাদের বাড়িতে এসে মায়া সকলের দেখা পেল, এমনকি হৃদের কাজিন হিসেবে শ্রেয়াকে ফাহাদের বিয়েতে উপস্থিত পেল। বিশাল আয়োজনে মুখরিত ফাহাদের শেখ বাড়ি। পুরো 3তলা ভবনটি ফেয়ারি লাইট থেকে শুরু করে ভারী ডেকোরেশনে সাজানো হয়েছে সামনের গেট পর্যন্ত। 3তলা ভবনটি সম্পূর্ণ ফাহাদের বাবার। এই বাড়িতে মায়া আজ প্রথম আসলো। আগেরবার মুক্তা ফাহাদের আকদ খানবাড়িতে হয়েছিল, তাই মায়ের কখনো ফাহাদের নিজস্ব বাড়িতে আসা হয়নি। বিয়ে বাড়িতে মায়া অসংখ্য মেহমানদের আনাগোনা দেখতে পেল। শুধু বাদ রইল রিদ খান আর আসিফ। রিদ খান নেই, তার মানে আসিফও আসবে না। মায়া বোঝে না রিদ খান এত সমাজ ছাড়া কেন, নিজের ফুফাতো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড থাকতে এত তালবাহানা করবে কেন। এই লোকে কোথাও নিয়ে যেতে চাইলে যেতে চায় না কেন সে? পারিবারিক অনুষ্ঠানও কেউ মিস করে বুঝি? কি জানি। ফাহাদের হলুদের স্টেজ করা হয়েছিল বাড়ির ছাদে। মায়া ছাদের এক কোণে স্টেজের পাশে দাঁড়িয়ে রইল হাতে হলুদের তত্ত্বের ডালা নিয়ে। ফাহাদকে সবাই নিচ থেকে নিয়ে আসবে ঢোল বাজিয়ে, তাই আপাতত ছাদে তেমন কেউ নেই। সবাই নিচে, হাতে গোনা 10-12 জনের মতো হবে ছাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে। মায়া হাতের ডালাটা নিয়ে আশেপাশে তাকালো। সন্ধ্যার ফুরফুরে ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই অদ্ভুত ভালো লাগা সৃষ্টি হলো। আজ সারাদিন ঠান্ডা হাওয়া বইছে। মায়ের আবারও মনে হচ্ছে আজ ভালো কিছু নয়তো ভালো কিছুই হবে ওর সাথে। মায়া ভারী নিঃশ্বাস ফেলে অনুসন্ধান চোখে জুয়ের খোঁজ করলো। ডালা হাতে আশেপাশে বেখেয়ালি চোখ বুলালো। তখন দেখা গেল ফর্মাল গেটাপে রিদকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে। হয়তো এখনো মায়াকে লক্ষ্য করেনি, কিন্তু মায়ের চোখে ঠিকই পড়লো গুরু গম্ভীর আর মেজাজি রিদকে।
হৃদ ধূপধাপ পা ফেলে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কানে ফোন চেপে কথা বলতে বলতে উপরে উঠছে। মায়া খুব আস্তে করে ওর বেখেয়ালি দৃষ্টি হৃদ থেকে সরিয়ে নিতে গিয়েও আবারও তাকালো কি মনে করে। পুরো কালো গেটাপে এসেছে হৃদ, 2 হাতের শার্ট কোনোই পর্যন্ত টেনে গোটানো, গায়ের কোটটা হাতের মুঠোয় ঝুলিয়ে। মায়া ভাবলো এই লোক কি সোজা অফিস থেকে এসেছে এখানে? লোকটা কি ক্লান্ত? দেখে তো তাই মনে হচ্ছে মায়ার। মায়া কৌতূহল দৃষ্টি দমাতে ধীরেই হৃদ থেকে নিজের দৃষ্টি ঘোরাতে মুহূর্তে কানে আসলো কিছু পড়ার শব্দ। মায়া চমকে উঠল। মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখতে পেল হৃদের ফোনটি তৎক্ষণাৎ মাটিতে পড়ে আছে, আর হৃদ থমকে যাওয়ার মতন স্তব্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আছে। মায়া থতমত খেয়ে গেল হৃদের থমকে যাওয়া দৃষ্টির চোখে পড়ে। জড়তায় আর অস্বস্তি বোধে হাঁস করে দৃষ্টি ঘুরালো। মায়ের এত অস্বস্তি বোধেও হৃদ নিজের দৃষ্টি সরালো না। মূলত এই নিয়ে হৃদের মাঝে পরিবর্তনই ঘটল না। সে একইভাবে মায়ের দিকে থমকে যাওয়া ভঙ্গিতে তাকিয়ে রয়েছে। মায়া আর চোখে হৃদের দিকে তাকালো, সাথে সাথে চোখ মিলল হৃদের দৃষ্টিতে। মায়ের অস্বস্তি বাড়ল, হাঁস করে ডালাটা হাতে হৃদের দিকে পিঠ বেঁকে দাঁড়ালো। মায়া বুঝতে পারছে হৃদ এখনো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে। মায়া হাতের ডালাটা স্টেজের সামনে আস্তে করে রেখে হৃদের চোখের সামনে থেকে পালাতে চাইল। মিনমিন করে আস্তে ধীরে ছাদের অপর কোণায় যেতে চাইল, কারণ সিঁড়ি বেয়ে নামার কোনো উপায় নেই। হৃদ সিঁড়ি ঘরের দরজায় দাঁড়িয়ে। আসিফ হৃদের পিছন পিছন উঠে আসলো ছাদে। হৃদকে থমকে যাওয়া ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসলো সেই দিকে। হৃদের ফোন নিচে পড়ে থাকতে দেখে দ্রুত পদে সেটা হাতে তুলে দেখলো ঠিক আছে কিনা। যখন ঠিকঠাক দেখতে পেল তখন সুস্থির হলো, তবে বেশ সন্দেহ হলো হৃদের থমকানো মনোভাব দেখে। হৃদের ফোনটা এগিয়ে দিতে দিতে আস্তে করে ডেকে বলল আসিফ, ভাই আপনার ফোন। আসিফের ডাক হৃদের কান অব্দি পৌঁছালো কিনা সন্দেহ। আসিফ পুনরায় হৃদের মনোযোগ পেতে ডাকলো, ভাই। হৃদ বেখেয়ালি অমনোযোগী লালাপ দৃষ্টি ঘুরালো আসিফের দিকে। 1 সেকেন্ডের ভেতর পুনরায় সেই নেশাক্ত দৃষ্টি ঘুরলো মায়ের ওপর। আসিফ চট করে বুঝে গেল হৃদের থমকে যাওয়া মনোভাব। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়ের দিকে এক পলক তাকিয়ে আস্তে করে পেছনে সরে গেল হৃদের ফোন নিয়ে। হৃদকে আর বিরক্ত করলো না আসিফ। আসিফ চলে যেতেই হৃদ মুহাচ্ছন্ন ঘুরে মায়ের দিকে এগোতে চাইল। কয়েক কদম এগোতেই হইচই করে ফাহাদকে নিয়ে সবাই উপস্থিত হলো ছাদে। দেখতে দেখতে কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো ছাদে নাচ গান ছেলে মেয়েদের হইচই পড়ে গেল। মায়া এগিয়ে গিয়ে সেই ভিড়ে দাঁড়ালো জুই, শ্রেয়া, সেজুতির পাশে। হৃদ তখনও সেই ভিড়ে মায়ের দিকে তাকিয়ে। তার আজ এত হয়েছেও রাগ লাগছে না, বরং বইয়ের নেশায় আসক্ত হয়ে এই মুহূর্তে সবকিছু মাতাল মনে হচ্ছে। মায়া ভিড়ের ভেতর থেকেও চুরি করে উকি মেরে তাকালো হৃদের দিকে। সাথে সাথে আবারও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মা চমকে উঠে তখনই ঘাড় ঘোরালো, বিড়বিড় করে বলতে লাগলো, আর জীবনেও মায়া তাকাবে না হৃদ খানের দিকে। কেমন বেহায়ের মতো তাকিয়ে আছে লোকটা। মায়ের অস্বস্তি লাগাটাও বুঝতে চাইছে না। আজব। ফাহাদকে স্টেজে বসিয়ে সে যদি ওর কাজিনদের নিয়ে টেবিলে কাটা ফলগুলো গুছিয়ে রাখছে। মায়া স্টেজের এক কোণায় দাঁড়ালো জুয়ের পেছনে। মায়া তাকাবে না করেও জুয়ের পেছন থেকে হালকা উকি মেরে আবারও তাকালো ছাদের অপর পাশে দাঁড়িয়ে থাকা হৃদ খানের দিকে। তখনই চোখে পড়লো অতি সুন্দরী শশীকে, যে কমলা রঙা ফিনফিনে পাতলা মুসলিম জামদানি শাড়িটি পরে হৃদের পাশাপাশি দাঁড়িয়ে। শশীর সোনালি চুলগুলো পিঠ ছড়িয়ে রয়েছে, তবে গায়ের ব্লাউজটা মার্জিত আর শালীনভাবে পরেছে। কোনোই পর্যন্ত ব্লাউজের হাতা দুটো। পাতলা শাড়িতে পেট দেখা গেলেও পিঠ ঢাকা চুলে। একটা আধুনিক স্মার্ট মেয়েরা যেভাবে শাড়ি পরে ঠিক সেইভাবে পরেছে শশী। দেখতে শশীকে শালীন আর মার্জিতই লাগছে, তবে এই মুহূর্তে মায়ের দৃষ্টি শশীর সৌন্দর্যতা থেকে হাতের উপর বেশি। হৃদকে একটা খালি গ্লাসে লেবু শরবতের পানি তুলে দিচ্ছে সে। হৃদ ক্লান্তি দূর করতে শশীর হাতে সেই গ্লাস তুলে চট করে পানিটুকু পান করে পুনরায় শশীর হাতে খালি গ্লাসটা তুলে দিল। শশী খালি গ্লাসটা হাতে নিল ঠিকই, কিন্তু সেই সাথে হৃদের হাত থেকে ওর কোটটা নিজের কাছে টেনে নিল। মায়া উদাস চোখে সেই সব দেখলো। বিগত 2 দিনে মায়া শশীকে দেখে যতটুকু বুঝলো, মেয়েটি বেশ যত্নশীল হৃদের প্রতি। হবেই না কেন, ভালোবাসার মানুষের যত্ন সবাই করতে চায়। মায়ের স্বামীকে খুঁজে পেলে মায়াও এমনভাবে যত্ন করবে। যত্ন করতে করতে দরকার পড়লে স্বামীর চোখে মুখে ঢুকে পড়বে, তারপরেও লোকটার অযত্ন করবে না কখনো। মায়ের কত সাধনার স্বামী হবে লোকটা, অযত্ন করার প্রশ্নই ওঠে না। কিন্তু কথা হলো, লোকটাকে মায়া কখন খুঁজে পাবে আল্লাহই জানে। মায়া হাতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে নজর ঘুরালো। উচ্চস্বরে গান বাজনার সাথে সাথে মানুষজনের ভিড় বেশি, তাই এই মুহূর্তে মায়া ওই লোকটাকে কল করবে না, বরং একটু পর কল দেবে ভিড় কমে আসলে। আসিফ তাড়াহুড়োর নেই হৃদের দিকে এগিয়ে আসলো। আস্তে করে হৃদকে কিছু একটা বলতেই
হৃদের গম্ভীর মুখটাই চট করে রাগের আভাস পেল মায়া। এক মুহূর্ত দেরি না করে হৃদ তৎক্ষণাৎ হাঁটলো সিঁড়ির দিকে। আসিফ খানিকটা দ্রুত পা মেলালো হৃদের পেছন পেছন ছুটতে ছুটতে। মায়া হৃদের চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দেখলো, তারপর খুব স্বাভাবিকের ন্যায় স্টেজে বসা ফাহাদের দিকে তাকালো। আয়ন ফাহাদের গেটের সামনে দাঁড়িয়েছিল। হৃদের পিছু পিছু আসিফকে ছুটতে দেখে আয়ন সেদিকে এসে আসিফকে খাট ছেড়ে ডেকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলো, আসিফ, এই অসময়ে আবার কোথায় যাচ্ছ তোমরা? আয়নকে দেখে আসিফ তাড়াহুড়োই সেদিকে এগিয়ে আসলো। আসিফের হাতে থাকা হৃদের ফোনটা আয়নের হাতে তুলে দিতে দিতে ব্যস্ত গলায় বলল, ভাই নিন, এটা হৃদ ভাইয়ের ফোন, রাখেন আপনার কাছে। আমরা এখন একটা জায়গায় যাচ্ছি জরুরিভাবে। রাদীপ ভাই নাকি কার সাথে ঝামেলায় জড়িয়েছে, আমরা সেদিকে যাচ্ছি। আসিফের কথায় আয়ন অস্থির চিত্তে বলল, সে কি, রাদীপ দেশে আসতে না আসতে ঝামেলায় জড়িয়ে পড়লো কার সাথে? ও তো ভালো ছেলে, ও আবার কার সাথে ঝামেলায় জড়ালো? কি হয়েছে? চলো আমিও যাবো তোমাদের সাথে। আসিফ বাধা দিয়ে বলল, না ভাই, আপনি থাকেন এখানে। যদি এদিকে কোনো ঝামেলা হয় তাহলে সামলে নিয়েন। তাছাড়া হৃদ ভাই যাচ্ছেন, সবটা এখন এমনিই ঠিক হয়ে যাবে, ভয় পায়েন না। ভয় তো রাদীপকে নিয়ে নয়, হৃদকে নিয়েই পাচ্ছি আসিফ। ও যা মাথা গরম মানুষ, ঝামেলা কমবে না আরো বাড়বে। ভয় পায়েন না ভাই, হৃদ ভাই ঠিক সামলে নেবে। আচ্ছা, বেশি সমস্যা হলে আমাকে ফোন করে জানিও। আচ্ছা ভাই। আসিফ তাড়াহুড়ো করে চলে যেতে চাইলে আবারও পিছু ডাকলো আয়ন। বলল, আরে ফোন তো আমাকে দিয়ে যাচ্ছ আসিফ, কল দিবে কিভাবে? আসিফ হৃদের পেছনে দৌড়াতে দৌড়াতে খাট ছেড়ে বলল, ওইটা হৃদ ভাইয়ের ফোন, এখন আপনার কাছে রাখেন ভাই, কোনো সমস্যা হলে আমি আমার ফোন থেকে কল দেব। আয়ন নিজের সাথে হৃদের ফোন নিয়ে চলল ছাদের উদ্দেশ্যে। অনেক সময় ধরে সে বাইরে, জুই বারবার মেসেজ করছে তাকে দেখা করার জন্য। আয়ন ছাদে চলল জুইয়ের উদ্দেশ্যে, কিন্তু হলরুমের দিকে এগোতেই দেখা হলো ভয়ার্ত হেনা খানের সঙ্গে। তিনি মূলত আয়নের খোঁজ করছিল এতক্ষণ যাবৎ। আরব খানের হঠাৎ মুখের ব্যথা শুরু হলো। কিসব হাবিজাবি খেয়েছে নাকি ওষুধ অনিয়মে এমন হয়েছে সঠিক জানে না হেনা খান। আরব খান যখন হুট করে বুকে ব্যথায় বসার ঘরের সোফায় এসে বুক চেপে কাতরাচ্ছিল, তখন সবাই ধরাধরি করে ওনাকে নিয়ে শোয়ালো রুমে। হেনা খান এতক্ষণ পর আয়নকে বসার ঘরে ঢুকতে দেখে দ্রুত এগিয়ে আসলো আয়নকে আরব খানের কথা জানাতে। সেও তৎক্ষণাৎ ছুটলো সেই দিকে। উত্তেজিত আয়ন সেদিকে ছুটে দৌড়াতে গিয়ে পাশে থাকা সেজুতির কাছে বেখেয়ালে নিজের আর হৃদের ফোনটা দিয়ে গেল। যেহেতু আয়ন একজন পেশায় হার্ট সার্জন, তাই আরব খান আয়নেরই একজন রোগী। সেজন্য ডাক্তার হিসেবে আয়নের জানা আরব খানের বর্তমান অবস্থা সম্পর্কে। স্টেজে সাজানোর জন্য মিষ্টি আর সন্দেশের ডালা হাতে নিয়ে কোনো রকমের ছাদে উঠল সেজুতি। এক হাতে মিষ্টির বড় ডালা, তো অপর হাতে আয়ন, হৃদ আর নিজের ফোন তিনটি চেপে ধরা। শাড়ি পরে এক হাতে এত বড় মিষ্টির ডালা সামলাতে হিমশিম খাচ্ছিল সেজুতি। এক হাতে তিনটা ফোন থাকায় দু হাতে মিষ্টির ডালাটা ধরে সামলাতে পারছিল না সে। মায়া স্টেজের সামনে থেকে সেজুতির অবস্থা পরখ করে দ্রুত এগিয়ে আসলো সেজুতিকে সাহায্য করতে। দেখা যাচ্ছিল সেজুতি অত জিনিস নিয়ে একত্রে সামলাতে পারছে না। মায়া এগিয়ে আসতে আসতে সেজুতিকে বিনয়ের সঙ্গে বলল, আপু, হেল্প করবো তোমার? সেজুতি মায়াকে দেখে আশ্বস্ত হলো। নিজের ফোনটা রেখে হৃদ আয়নের ফোন দুটো মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, তুমি আসছো ভালো হয়েছে, এই দুটো ফোন তোমার কাছে রাখো, আমি যখন চাইবো তখন দিও, কেমন? আচ্ছা আপু। মায়া ঘাড় কাত করে সম্মতি জানিয়ে ফোন দুটো হাতে নিল। ফোন দুটো দেখতে একই রকম, আইফোন 14 প্রো ম্যাক্স। সাদা রঙা ফোন দুটো দেখতে একদম নতুন, দেখে বোঝার উপায় নেই কার ফোন কোনটা। মায়া জানতেও চাইল না ফোনগুলো কার, বরং নিজের কম দামি ফোনটার সাথে দামি ফোন দুটো নিয়ে ঘুরলো 1 ঘন্টার মতো। তখন সময় 7টা থেকে 8টার ঘরে। মায়া স্টেজের সামনে পাতা চেয়ারগুলোতে অলস ভঙ্গিতে বসে। এতক্ষণ মায়ের সাথে নাদিমও বসেছিল, তবে দুজনের মধ্যে কারো কথা হয়নি। নাদিম এমনি মায়ের পাশে বসেছিল বলে মায়া অস্বস্তি বোধ করছিল, কিন্তু একটু আগে আরিফের ডাকে চেয়ার ছেড়ে উঠে যায় নাদিম। চারপাশে হালকা মিউজিকে গান ছাড়া। ফাহাদকে মায়াদের কাজিনগুলো একে একে হলুদ লাগাচ্ছে। শালী হিসেবে মায়া আর জুই সবার প্রথমে হলুদ লাগিয়েছিল বলে এখন মায়া অলস ভঙ্গিতে এখানে বসে। কোলের ওপর সেজুতির দেওয়া ফোন দুটো অবহেলায় পড়ে আছে। মায়ের কি মনে করে নিজের স্বামীকে কল দিতে মন চাইল। ব্যস্ততার জন্য মা আজ সারাদিন নিজের স্বামীর খোঁজ করতে পারেনি, এমনকি একটা মেসেজ পর্যন্ত করেনি। মায়া জুইকে ডেকে ওদের দুজনের ব্যবহৃত ফোনটা চেয়ে নিল। মেসেজ অপশনে গিয়ে হৃদের মুখস্থ করা নাম্বার তুলে ফট করে মেসেজ লিখল, 1 2 3, আজ ভালোবাসার দিন। 4 5 6, আজ যদি বাসর হয়। 7 8 9, আমি হব জয়, তুমি হবে পরাজয়। স্বামীকে ডিস্টার্ব করতে মায়া মন গড়া ছন্দ লিখে পাঠাতেই টুম করে মায়ের কোলের ওপরে হৃদের ফোনটা বেজে উঠল। মায়ের নিজের ফোন থেকে চোখ উঠিয়ে বেখেয়ালিভাবে তাকালো কোলের ওপর থাকা ফোন দুটোর দিকে।
ফোন দুটোর স্ক্রিন একত্রে থাকায় মায়া দেখতে পেল না ফোনের মেসেজটি কিসের। মায়া ভাবলো হয়তো ফোনের মালিকের কোনো মেসেজ টেসেজ হবে। মায়া গুরুত্ব না দিয়ে পুনরায় একইভাবে স্বামীকে মানে হৃদকে মেসেজ করে লিখল, শুনুন স্বামী সাহেব, আজকে আপনি আমার ফোন রিসিভ না করলে আমি কিন্তু আরেকটা প্রেম করব। ছেলেও কিন্তু আমি ঠিক করে রেখেছি, অনেক হ্যান্ডসাম আর অনেক সুন্দর সে। মায়া মেসেজ সেন্ড করতে করতে আবারও সেই একইভাবে কোলের ওপরের ফোনটি টুম করে মেসেজের শব্দ করে উঠল। এবারও মায়া শুনলো কিন্তু তেমন গায়ে মাখলো না, বরং আবারও স্বামীকে হুমকি দিতে দিতে মেসেজ লিখল, সত্যি বলছি ছেলে কিন্তু অনেক সুন্দর, আমি কিন্তু প্রেমে পড়ে যাব আপনি কল রিসিভ না করলে। আপনি আমার কলটা রিসিভ করলে প্রেমটা বাতিলও হতে পারে। মায়া আবারও মেসেজ পাঠালো। আবারও সেই একইভাবে কোলের উপরে হৃদের ফোনটা টুম করে মেসেজের শব্দ করে উঠল। প্রতিবারই মায়ের মেসেজের সাথে সাথে ওর কোলের উপরের ফোনটা শব্দ করে উঠছে, সেটা মায়ের খেয়াল করেনি তেমন। মূলত মায়ের ধারণাতেও নেই যে মায়ের স্বামীর ফোন ওর কোলে থাকতে পারে সেটা। তবে আজ বোধহয় ভাগ্য মায়ের সাথে ছিল, অদেখা অদৃশ্য সকল সুতো ছিঁড়ে আজ ভাগ্য মায়ের হতে চলল। নয়তো হৃদের ফোন প্রথমে আসিফ, তারপর আয়ন, এরপর আয়ন থেকে সেজুতি, আর এখন সেজুতি থেকে সোজা মায়ের হাতে চলে আসলো। এই সবটাই হলো মায়ের ভাগ্যের জোরে। আজ প্রকৃতিও চাইছে মায়া ওর স্বামীর বিরহ থেকে নিস্তার পাক। অনেক তো হলো লুকোচুরি, এবার না হয় মুখোমুখি হোক মায়া নিজের স্বামীর। মায়া যখন নিজের স্বামীকে হুমকি ধামকি দিয়ে মেসেজ পাঠালো কিন্তু অপর পাশ থেকে কোনো রিপ্লাই আসলো না, তখনই মায়া উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে কিছু একটা ভাবলো। তারপর চট করে নিখোঁজ স্বামীকে কল মিলাতেই মায়ের কোলের উপর হৃদের ফোনটা অবহেলায় বেজে উঠলো। তখনই মায়া নিজের ফোন কানে চেপে ধরা অবস্থায় বেখেয়ালি ভাবে কোলের উপর বাঁচতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে অনুসন্ধান চোখে সেজুদির খোঁজ করলো ফোনগুলো ধরিয়ে দিতে। কিন্তু ছাদের আশেপাশে কোথাও সেজুদিকে দেখতে না পেয়ে মায়া আর ঘাটলো না কোলের উপর বাঁচতে থাকা ফোনটা নিয়ে। ভাবলো হয়তো কল বাঁচতে বাঁচতে একটা সময় এমনি থেমে যাবে। তাই হলো, কোলের ফোনটা রিং হতে হতে একটা সময় বন্ধ হয়ে গেল। সেই সাথে সাথে মায়াও নিজের কান থেকে ফোনটা নামিয়ে হাতে নিল। মনে মনে ভাবলো মায়ের স্বামী হয়তো মায়ের হুমকিগুলোকে সিরিয়াসলি নেয়নি, তাই মায়াও আজ সর্বোচ্চ বিরক্ত করবে এই লোকটাকে। কিভাবে মায়ের কল আজ রিসিভ না করে থাকে সেটাও দেখবে মায়া। মায়া অনেকটা রাগ নিয়েই দ্বিতীয়বারের মতো কল করতেই সেই একইভাবে কোলের ওপর থাকা ফোন দুটোর একটা ফোন আবারও বেজে উঠল। মায়া এবার বেশ বিরক্ত হলো। তবে মায়া কোলের ফোনটা হাতে নিয়ে দেখলো না কে কল দিয়েছে। পারমিশন ছাড়া অন্যের ফোন ধরা খারাপ বলে মায়া বিষয়টা এড়িয়ে গেল। আবারও সেই একই কাজ হলো। কোলের ফোনটা রিং বাজতে বাজতে বন্ধ হতেই মায়াও কান থেকে নিজের ফোনটা নামালো। মায়া এবার আরো বিরক্ত হলো। আশ্চর্য, মায়া যখনই ফোন দেয় তখনই কেন এই বজ্জাত ফোনটাকে বাজতে হবে? মায়া কল করার আগে বা পরে কোনো সময় বজ্জাত ফোনটা বাজলেও তো পারে। আজব। মায়া বিরক্তি আর রাগ নিয়ে তৃতীয়বারের মতো স্বামীর উদ্দেশ্যে কল লাগালো। আবারও সেই একইভাবে মায়ের কোলের ওপরে হৃদের ফোনটা আবার বেজে উঠল। মায়া এবার বেশ বিরক্তি নিয়েই হৃদের ফোনটা হাতে নিল। ভাবলো কলটা কেটে দেবে। বারবার কানের কাছে অযথা ফোনের রিংটোনের শব্দটা ভালো লাগছে না মায়ার। যেহেতু আশেপাশে ফোনের মালিক নেই তাই কলটা রিসিভ করার মতো মানুষও নেই। অনবরত রিং বাজতে থাকা মোবাইল ফোনটা মায়া হাতে নিল কল কেটে দেবে বলে, কিন্তু কাটতে গিয়ে বেখেয়ালি চোখ পড়লো ফোনের স্ক্রিনের ওপর নামটার দিকে। বেয়াদব বউ নামে নাম্বারটা সেভ দেখে মায়া বুঝলো ফোনের মালিকের বউ হয়তো তার খোঁজে কল করেছে। কিন্তু ফোনের মালিক তো এই মুহূর্তে আশেপাশে নেই। তাই মায়া কলটা কাটার আগে আবারও অনুসন্ধান চোখ ঘুরিয়ে সেজুদিকে আশেপাশে খুঁজতে গিয়ে হঠাৎ মায়ের কপাল কুঁচকে এলো কিছু একটা মনে হতেই। এক মিনিট, ফোনের স্ক্রিনে বেয়াদব বউ নামের নিচে মায়া নাম্বারটা কার দেখলো? ওটা মায়ের ফোন নাম্বার ছিল না? মায়া চমকে উঠে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনে তাকালো। গুটি গুটি সংখ্যায় নিজের নাম্বার মেলাতে পেরে হাত কেঁপে উঠে মুহূর্তেই ফোনটা পড়ে গেল কোলে। আর মায়ের ফোনটাও ততক্ষণে কান থেকে নিচে পড়ে আছে। মায়া অতি উত্তেজনায় অস্থির হয়ে তরতর করে কাঁপতে লাগলো। বহু প্রত্যাশার পর আজ মায়া নিজের স্বামীকে এভাবে হুট করে পেয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবেনি ও। মায়ের ফোনটা ফ্লোরে পড়ে থাকা অবস্থায় বাঁচতে বাঁচতে একটা সময় বন্ধ হয়ে যেতেই কোলের ওপর হৃদের ফোনটার রিং অফ হয়ে স্ক্রিনে লাইট জ্বলে উঠল। মায়া কম্পিত হাতে ছলছল চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল এতক্ষণ ধরে মায়ের সবগুলো মেসেজ ফোনের ওপর ভাসছে বেয়াদব বউ নামে। মায়া কাঁপা কাঁপা হাতে ফোনের স্ক্রিনের লক খুলতে চাইল ফোনটি কার তা দেখার উদ্দেশ্যে, কিন্তু ফোনে পাসওয়ার্ড দেওয়ায় খুলতে পারল না। শুধু নিজের মেসেজগুলো ওপর দিয়ে দেখতে পেল মায়া। এতক্ষণ মায়া যা উল্টাপাল্টা মেসেজ করেছিল সবগুলো এখানে দৃশ্যমান। হুট করে অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে যাওয়ায় মায়া মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। আজ এই কান্না মায়ার কষ্টের নয়, বরং অতি আনন্দের। 2 বছর অনেকটা দিন পর মায়া আজ নিজের স্বামীর মুখোমুখি হতে চলেছে।
এই খুশি, এই অস্থিরতা মায়া কোথায় রাখবে? মায়া নিজের কান্না আটকে স্বামীর ফোনটা বুকে আঁকড়ে মাথা ঝুঁকে বসলো। এই সময় কান্নাকাটি করে মায়া সময় নষ্ট করবে না, আর কোনো কিছুর বিনিময়ে মায়া নিজের স্বামীকে হারাতে দেবে না। ফোনটা যখন মায়ের কোলে এসেছে, তার মানে মায়ের স্বামী খানবাড়ির ছেলেদের মধ্যেই কেউ হবে। কিন্তু কে? আচ্ছা, এমন নয় তো যে লোকটা মায়াকে পূর্ব থেকে চেনে, ইচ্ছাকৃতভাবে মায়ের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখছে, মায়ের সামনে আসতে চাইছে না? কিন্তু কেন? কেন এত লুকোচুরি? মা এই লোকটাকে এবার এত সহজে যেতে দেবে না। এই লুকোচুরি খেলাটা আজ মায়া যে কোনো ভাবেই হোক শেষ করবে। লোকটার মুখোমুখি হয়ে মায়া দাঁড়াবেই। চোখের পানি মুছে মায়া দ্রুত নিচ থেকে ওর ফোনটা তুলে উঠে দাঁড়ালো। হৃদের ফোনটার পাশাপাশি কোল থেকে আয়নের ফোনটাও হাতে নিয়ে দেখলো দুটো ফোন একই রকম দেখতে, একই মডেলের ফোন। মায়া পার্থক্য করতে পারছে না কোনটা কার ফোন হতে পারে। মায়া নিজের স্বামীর ফোনটা বুকে চেপে অপর হাতে দ্বিতীয় ফোনটা আনলক করতে চাইলো। দেখতে চাইলো ফোনটা আসলে কার, কিন্তু মায়াকে নিরাশ করে দ্বিতীয় ফোনটাও একইভাবে পাসওয়ার্ড দেওয়া। মায়া দ্রুত মোবাইল ফোনের ওয়ালপেপার চেক করলো, কারো ছবি দেওয়া আছে কিনা, যেটা দেখে মায়া মানুষ চিহ্নিত করতে পারবে। কিন্তু মায়াকে আবারও নিরাশ করে ফোন দুটোতে একই ওয়ালপেপার দেওয়া, কোনো ব্যক্তির ছবি দেওয়া নেই। মায়া অতি উত্তেজনায় ছটফটিয়ে উঠল। কিভাবে লোকটাকে চিহ্নিত করবে? সেই চিন্তায় একই জায়গায় বারবার অস্থির ন্যায় পায়চারি করলো। চট করে মায়ের মাথায় আসলো ফোন দুটো সে যদি দিয়েছে মায়াকে, তার মানে সে যদি বলতে পারবে এই ফোনগুলোর মালিক কারা। মায়া তড়াক করে অস্থির ন্যায় আশেপাশে চোখ ঘুরিয়ে সেজুতিকে খুঁজলো। দেখতে পেল মায়া ঠিক পেছনের ছাদে একপাশে দাঁড়িয়ে সেজুতি স্টেজে বসা ফাহাদের ছবি তুলছে। মায়া ছটফটিয়ে দ্রুত হাঁটলো সেই দিকে। সেজুতির পাশাপাশি দাঁড়াতে দাঁড়াতে অস্থির ন্যায় হাতের ফোনগুলো সেজুতিকে দেখাতে দেখাতে উত্তেজনায় প্রশ্ন করে বলল, আপু এই ফোনগুলো কার? সেজুতি ফাহাদের ছবি তোলায় এতটাই মনোযোগী যে মায়ের অস্থির মুখটা চোখ আউড়িয়ে দেখলো না ও, বরং সামনে তাকিয়ে উত্তর দিয়ে বলল, আয়ন ভাইয়ার হবে। আয়ন? মায়া বেশ কয়েকবার নিজের মনে মনে আয়নের নামটা আওড়ালো। মায়ের আগেই সন্দেহ হয়েছিল আয়নকে, এখন সেজুতির মুখে আয়নের নামটা শুনতে আরো দৃঢ় বিশ্বাস হলো যে আয়নের সাথে মায়ের স্বামীর কোনো সম্পর্ক থাকতে পারে। তবে মায়ের মনে একটা খচখচ সৃষ্টি হলো। সেই প্রথম দিন যখন মায়া নিজের স্বামীর সাথে ফোনে কথা বলেছিল, তখন লোকটা নিজের নাম আব্রাহাম কেন বলেছিল? তাহলে আব্রাহাম কে? নাকি আয়নের অপর নাম আব্রাহাম? সে যদি নিশ্চয়ই বলতে পারবে আব্রাহাম লোকটা আয়ন কিনা। মায়া দুই হাতে দুটো ফোন আঁকড়ে ডান হাতে থাকা হৃদের ফোনটা সেজুতির দিকে এগিয়ে দিতে দিতে কৌশলে জানতে চেয়ে বলল, এটা মনে হয় আব্রাহাম ভাইয়ার ফোন হবে, তুমি দেখো তো। সেজুতি দু হাতে নিজের ফোন উঁচু করে ধরে স্টেজে বসা ফাহাদের ছবি তুলতে তুলতে বলল, ও হবে হয়তো, আমি জানি না, মনে হয় আয়ন ভাইয়ের কাছে আব্রাহাম ভাইয়া ফোনটা রেখে গেছে। তুমি ফোন দুটো রাখো মায়া, ভাইয়ারা আসলে নিয়ে যাবে। তবে তুমি ভুলেও আব্রাহাম ভাইয়ার কোনো কল আসলে রিসিভ করো না, ভাইয়া যে রাগী মানুষ, তুমি ওনার কল রিসিভ করেছো শুনলে রেগে যাবে। মায়া থমকে দাঁড়ালো। সর্বাঙ্গে জোরে কম্পন সৃষ্টি হলো মুহূর্তেই। হাত পা দুর্বলতায় ভেঙে আসার জোগাড়। মায়া মনে মনে আব্রাহাম আব্রাহাম নামটা বেশ কয়েকবার আওড়ালো। সাথে এও ভাবলো আব্রাহাম আর অয়ন দুটো আলাদা মানুষ। আয়ন ভাইয়া আব্রাহাম নামের লোকটা নয়, সে ভিন্ন কেউ। উত্তেজিত মায়া আরো উত্তেজিত হলো। সেজুতির মুখে স্বাভাবিকের ন্যায় আব্রাহাম ভাইয়ার নামটা সম্বোধন করার ধরনে বুঝলো সেজুতির আপনজনদের মধ্যে কেউ মায়ার স্বামী। সে যদি চেনে আব্রাহাম নামের মানুষটাকে, সে যদি ভাই হয়, তাহলে সেদিন লোকটা মায়াকে নিজের নাম মিথ্যে বলেনি, সত্যিই বলেছিল। কিন্তু কে এই আব্রাহাম নামের লোকটা? মায়ের জানতেই হবে। মায়ের কলিজা কাঁপছে ভেতরকার অস্থিরতার ছটফটে। গলা শুকিয়ে কাট কাট ভয়ানক পানির তৃষ্ণা পেল মায়ের। মায়ের মনে হচ্ছে নিঃশক্তিতে দরদর করে কেঁপে যে কোনো সময় জ্ঞান হারিয়ে পড়বে। দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠছে। মায়া কাঁপা কাঁপা হাতটা গুটিয়ে নিল। হৃদের ফোনটা আবারও মুঠোয় চাপলো। এই ফোন মায়া ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত মায়া আব্রাহাম মানুষটাকে চিহ্নিত করতে পারছে। আজ যে কোনো মূল্যেই হোক মায়া লোকটাকে খুঁজে বের করবেই। মায়া হা করে বড় একটা নিঃশ্বাস ফেলে সেজুতির দিকে তাকালো। ওর গলা কাঁপছে সেজুতিকে আব্রাহাম নামের মানুষটাকে নিয়ে প্রশ্ন করতে। তারপরেও মায়া মনে সাহস জুগিয়ে ভাঙা ভাঙা স্বরে প্রশ্ন করলো, আব্রাহাম তোমার কোন ভাইয়া আপু? সেজুতি একইভাবে সামনে ছবি তুলতে তুলতে খানিকটা হতবাক গলায় শুধালো, তুমি এতদিনে আব্রাহাম ভাইয়াকে চেনো না? কি বলো এসব? ভাইয়া তো পপুলার একজন, আর তাকে চেনে না তার সুন্দরী বেআইন? ভেরি ব্যাড। আপু বলো না প্লিজ, আব্রাহাম তোমার কোন ভাইয়ার নাম? সেজুতি একইভাবে বলল, তুমি রিদ খানকে চেনো না? রিদ ভাইয়ের পুরো নাম হলো আব্রাহাম রিদ খান। কি? মায়ের হঠাৎ চেঁচানোতে চমকানো ভঙ্গিতে লাফিয়ে উঠে পেছন ঘুরলো সেজুতি। মায়ের হঠাৎ চিৎকারে একটুর জন্য হাত থেকে ফোনটা পড়েনি ওর। হৃদের সামান্য নামটা শুনে মা এইভাবে রিয়াক্ট কেন করলো বুঝলো না সেজুতি।
এই নিয়ে মায়া সেজুদিকে প্রশ্ন করার আগেই স্টেজ থেকে ফাহাদ ডাকলো ওকে সেই দিকে যেতে। সেজুদি মায়াকে এক পলক দেখে সেদিকে হাঁটলো, আর মায়া ঠাস করে চেয়ারের উপর বসে মুখ ঢেকে আবারও ফুপিয়ে কেঁদে উঠল দুঃখে কষ্টে। একদিকে স্বামীকে খুঁজে পায় খুশি হবে, নাকি হৃদ খান মায়ের স্বামী হয় সেটা নিয়ে দুঃখ পাবে। কান্না করতে করতে মায়ের মস্তিষ্কে গেঁথে গেল একে একে হৃদের সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো। মূলত মায়া এখন বুঝতে পারছে হৃদ কেন এতদিন মায়ের সাথে ঘেঁষাঘেঁষি করতে চাইতো, কেন মায়াকে অকারণেই ছুঁয়ে দিত, কেন মায়াকে পরকীয়ার মতো বাজে প্রস্তাব দিত। নিজের বউ বলেই হয়তো মায়াকে নির্দ্বিধায় পরকীয়ার প্রস্তাব করত, আর মায়া না বুঝে রিয়াক্ট করত। লোকটা শুরু থেকেই জানতো মায়া হৃদের বউ, আর এজন্য বউ ভেবেই মায়ের সাথে অমন ব্যবহার করত। আর মায়া না বুঝেই কত খারাপ ব্যবহার করে ফেলেছে। মুখে মুখে কত তর্ক করেছে মায়া, কত বেয়াদবি করেছে হৃদের সাথে। এই জন্য হৃদ মায়ের নাম্বারটাও বেয়াদব বউ দিয়ে সেভ করে রেখেছে। মায়া আসলে একটা বেয়াদব বউ, নয়তো কেউ স্বামীর সাথে অমন ব্যবহার করে? হৃদ নিশ্চয় মায়াকে এখন অভদ্র বেয়াদব মেয়ে বলেই জানে, আর এজন্যই হয়তো মায়ের কলগুলো রিসিভ করে না। হৃদ খানকে তো সবাই কত সম্মান করে, অথচ মায়া হৃদের মুখোমুখি তর্ক করতে মুখিয়ে থাকে সব সময়। মায়া কতটা বেয়াদবি করলে অমন বেয়াদব বউ নাম দিয়ে সেভ করে ওর নাম্বারটা, মায়ের জানা নেই সেটা। মায়া দীর্ঘ সময়ে ঘটে যাওয়া হৃদের সঙ্গে একটার পর একটা ঘটনা মিলাতে ব্যস্ত। সব শেষে যা বুঝলো, হৃদ মায়ার টানে মায়ের কাছে যেত এতদিন, মায়াকে সময় দিতে চাইতো, কিন্তু মায়া কখনোই হৃদকে চিনতে পারতো না। চোখের সামনে স্বামীকে রেখে অন্য কোথাও খুঁজে বেড়াতো, অকারণে হৃদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতো। এখন মায়া কি করবে? কিভাবে হবে হৃদের মুখোমুখি? মায়ের এখন মরে যেতে ইচ্ছে করছে। এখন মায়া কি করবে? সত্যিটা জানার পর মায়ের হৃদের মুখোমুখি হওয়াটা অসম্ভব হয়ে পড়ল। মায়া এখন কি হৃদকে ছেড়ে দেবে? মায়ের এখন কি করা উচিত সে বুঝলো না, শুধু মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে লাগলো সে।